সরকার গঠন করার কোনো সম্ভাবনা নেই। সরকার যদি গঠন করতে হয় তাহলে বৃহত্তর রাজনৈতিক দলগুলো করবে, আর ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসেবে কোন লেজুর ভিত্তির ছাত্র রাজনীতির পক্ষে নয়। তার মানে আপনারা কারো রাষ্ট্রকে তৈরি করবেন না? তার মানে কি? তার মানে হলো এই মানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সেইখানে ভাস্কর্য থাকবে কিনা এইটা নির্ধারণ করবে যারা ক্ষমতায় যায় তারা। সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি শিবিরের? শিবির কি পারবে কোন জায়গায় ভাস্কর্য থাকবে কি থাকবে না সিদ্ধান্ত নিতে? এটা হবে রাষ্ট্রীয় পলিসির উপর নির্ধারণ করে। আর কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি এই নিয়ে বিরাট বিস্তৃত আলাপ আলোচনা আছে। থিওলজিস্টদের মধ্যেও অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। এই জন্য যেহেতু ছাত্র শিবিরের সঙ্গে এটা প্রাসঙ্গিক নয়, সুতরাং এখানে সুনির্দিষ্ট স্ট্যান্ড নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না। তবে এতটুকু দেখছি, কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা রাষ্ট্রের পলিসি নির্ধারণ করবে, আর শিবিরের মূল কাজ হবে এই রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য উপযুক্ত ম্যান পাওয়ার সাপ্লাই করা। এখানে দাড়ি টুপি তারপরে হচ্ছে প্যান্ট কিছু সিমটমস নিয়ে কোশ্চেন করা হয়েছে। আমি প্রশ্ন একটু কঠিন করতে চাই, সিমটমস না করে একেবারে এটা প্রিন্সিপাল নিয়ে কোশ্চেন করতে চাই যে থিওলজি যে আমি নিজের গাড়ির বাইরে কাছে প্রশ্নটি করবো, থিওলজি ব্যাপারে আসলে শিবির কোন স্কুল ফলো করে বা এটা কিভাবে করে, এই যে রিলিজিয়াস মাসালাগুলো নিয়ে শিবির কতটুকু ফ্লেক্সিবিলিটি ছেড়ে দেয় এবং কতটুকু লিমিটেশন দেয়, এটা একটু ক্লিয়ার করা হবে কিনা? এখানে প্রশ্নটা আসে যেহেতু ছাত্র শিবির ইসলামিক ইডিওলজি ফলো করে, একটা ইসলামিক ছাত্র সংগঠন, কাজে তার কর্মী সমর্থক কিংবা মেম্বার যারা সদস্য তারা ইসলামিক বিধিবিধান কতখানি পালন করবে। তো এখানে ইসলামের মধ্যে থেকে এই কোশ্চেনটা তো ফিকের কোশ্চেন, হালাল হারাম কোনটা ওয়াজিব কোনটা সুন্নাহ কোনটা মুস্তাহাব। এবং এখানে ইসলামের যে ফিকি স্কুল, এটা তো একটা স্কুল না, মাল্টিপল স্কুল আছে, তাই না? এখানে হানাফি ফিকি স্কুল আছে, শাফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে। আকীদার ক্ষেত্রে তিনটা ভিন্ন ভিন্ন স্কুল আছে, ইসলামের সুফি স্কুলের কিছু নর্ম আছে। আবার একই ফিকি স্কুলের মধ্যে ডিফারেন্ট যারা ইস্তেহাদ করছেন তাদের ইস্তেহাদের মত পার্থক্য আছে। যেমন কোন একটা ইস্যুতে আপনি হানাফি ফিকের মধ্যে দুইটা তিনটা ওপিনিয়ন পাবেন, মালিকি ফিকের মধ্যে দুইটা তিনটা ওপিনিয়ন পাবেন। তো এখানে ছাত্র শিবির দুটো জিনিস ফলো করে, একটা হলো যে এই ডিফারেন্স অফ ওপিনিয়নের মধ্যে কে কোনটা ফলো করবে সেটার ক্ষেত্রে শিবির কালেক্টিভলি কোনো স্ট্যান্ড নেয় না। এখানে তার জনশক্তি স্বাধীনভাবে তার জাজমেন্ট ইউজ করে তার মতো করে তার ফিকি স্কুল ফলো করতে পারবে, এটা এক। এবং দুই হলো যে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা এই ক্ষেত্রে লিমিট করে ফরজ এবং ওয়াজিব যে জায়গায় একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে, একতলাফ নাই, যে মত পার্থক্য ব্যতিরেকে সকল অধিকাংশ অলমোস্ট অধিকাংশ মুস্তাহিদরা যেখানে এগ্রি করছেন যে এটা ফরজ এটা ওয়াজিব, সেই জায়গাটাতে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা দেয় তার জনশক্তির ব্যাপারে, বাইরের লোকদের ব্যাপারে না। আর যেখানে ইখতিলাফ আছে, যেখানে ভিন্ন ভিন্ন ফিকি ওপিনিয়ন আছে, সেখানে শিবির এটা ওপেন করে রাখছে তার জনশক্তি তার নিজের স্বাধীনতা দিয়ে তার জাজমেন্ট দিয়ে তার মতো করে ডিসিশন নেবে যে কোন ফিকি স্কুল সে ফলো করবে, অথবা ডিফারেন্স অফ ওপিনিয়নের ক্ষেত্রে কোন স্পেসিফিক ফিকি ওপিনিয়ন। তার মানে শিবির তার ম্যান পাওয়ারের কাছ থেকে শুধুমাত্র ফরজ ওয়াজিব লঙ্ঘন না করা এবং কবিরাগুলা না করা এই কমিটমেন্টটাই নেই, বাকি ব্যাপারে তার উপর ছেড়ে দেয় এরকম কিছু। বাকি জায়গায় শিবির মোটিভেশন করে সাংগঠনিক বাধ্যবাধকতার মধ্যে আনে না। তার মানে শিবিরের মনে করেন একটা শিবিরের সমাবেশে জনশক্তিরা প্রোগ্রাম করলো, তখন নামাজ পড়তে গেল, আপনি কি এটা বুঝাচ্ছেন এখানে কেউ আমিন বেড়ে যাবে, কেউ আসতে বলবে, কেউ মানে 8 টাকা 12 টাকা 20 টাকা, আমি আরো স্পেসিফিকলি মানুষের এখানে ইনক্লুড করবেন। আমি আরো স্পেসিফিকলি বলি যে ধরেন আমি শিবিরের মধ্যে একটা ইসলামিক প্রোগ্রাম করতেছি, সেখানে আমি নামাজের ফিক শেখাবো, তো সেখানে আমাদের পক্ষ থেকে কোনো স্ট্যান্ড থাকবে না যে আপনি স্পেসিফিকলি কোনটা শেখাবেন। এটা হচ্ছে আমাদের, আপনি যে আলেমকে এখানে ইনভাইট করবেন তিনি তার নলেজের জায়গা থেকে যদি আপনার দুইভাবে যাইতে পারেন, সকল ফিকি স্কুলে মাসলা আনতে পারেন, অথবা মোস্ট কমন অথবা নিজে থেকে মোস্ট পারফেক্ট মনে করেন। তো এখানে আপনি দেখবেন যে শিবিরের লোকদের মধ্যে কেউ হানাফি ফিক ফলো করে, কাউকে আপনি হানাফি পাবেন, ডিফারেন্ট স্কুল তার ফলো করে। আমরা এটাকে কখনোই একটা স্পেসিফিক মনোপলির জায়গা নিতে চাই। শিবিরের দুর্বলতা না শিবিরের স্ট্রেংথ? স্ট্রেংথ, অফকোর্স এটা স্ট্রেংথ। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে
যে আমরা একটা জিনিসকে অনার করতেছি যে ইসলামের মধ্যে ফিকি ইখতিলাফের একটা বড় জায়গা আছে, তাই না? একটা হিস্টোরিক কারণ আছে যে কেন এটা ডেভেলপ করবো। এবং সেকেন্ড হইলো যে আমরা সমাজের ভিন্ন ভিন্ন ফিকি স্কুলের মধ্যে লোকেদেরকে এখানে আনলাম, এখানে একটা ইনক্লুসিভিটি তৈরি হলো। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই থিওলজির ব্যাপার প্রশ্নগুলো তাহলে এভাবেই আসবে, এবং শিবির যে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যে গালিবের বক্তব্য যেটা বুঝতে পারি সেটা হচ্ছে সেজন্যই বিভিন্ন ক্যাটাগরির লোকেরা শিবিরে একসাথে আসে এবং কমন কিছু সিমিলারিটিস থাকে। আমরা যাবো সাদিক কাইমের কাছে। আচ্ছা ফরাদ, এক মিনিট, আমার একটু চলে যেতে হবে, আমার আরেকটা প্রোগ্রাম আছে, অ্যাপোলোজাইজ। আর কালকে আবার আমার সকালে ফ্লাইট, আমি উইল গো ব্যাক। সো আমি জাস্ট 2 মিনিট একটু অ্যাডজাস্ট করে, যদি সবাই আমাকে এক্সকিউজ করে আমি চলে যাবো। প্রথম পয়েন্ট হলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। সাধারণ ছাত্রদের সামনে এসে একটি ছাত্র সংগঠন তার রাজনৈতিক কার্যক্রমের বর্ণনা দিবে, তার ব্যাপারে যে প্রশ্ন তার উত্তর দিবে, এর মধ্য দিয়ে দুইটা জিনিস হবে, একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে এবং আরেকটা হচ্ছে একটা ব্যালেন্স তৈরি হবে। যে শিবিরের কার্যক্রমের মধ্যে কোথাও যদি ত্রুটি থাকে তাহলে একটা সেলফ রিফ্লেকশন যেন আমরা দেখতে পাই। তো এই উদ্যোগগুলো আরো বেশি বেশি হওয়া প্রয়োজন। যে বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকা দরকার, একটা ইন্টেলেকচুয়াল পরিবেশ থাকা দরকার, যেখানে আমার কাজকে, আমার ছাত্র সংগঠনের কাজকে চ্যালেঞ্জ করা হবে। আমরা এই সামগ্রিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের ত্রুটি এবং বিচ্যুতি এটাকে অতিক্রম করে আমরা একটা ভালো জায়গায় যাব। তো আমি ফার্স্ট থ্যাংক ইউ, এটা একটা অসাধারণ আয়োজন। ছাত্রছাত্রীদের মধ্যে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করবো যে ছাত্র শিবির এটি কন্টিনিউ করবে এবং আমি অন্যান্য ছাত্র সংগঠনকেও এনকারেজ করবো যে তাদেরও এই জাতীয় প্রোগ্রাম করা উচিত, যাতে করে সাধারণ ছাত্রদের কাছে কালেকটিভলি আমাদের ছাত্র সংগঠনগুলোর একটি জবাবদিহিতা থাকে। বিশ্ববিদ্যালয়ে যদি একটা ছাত্র সংগঠন ভালো রাজনীতি করে আর বাকি সবাই বাজে রাজনীতি করে, এটার মধ্য দিয়ে কালেকটিভলি ছাত্র রাজনীতির যেই এনভায়রনমেন্ট সেটি ভালো হবে না। আমরা তখনই একটা ভালো জায়গায় যেতে পারবো যখন সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশহোল্ড ক্রস করবে, তারপর তাদের মধ্যে কম্পিটিশন হবে এবং সেই কম্পিটিশনটা একটা ফেয়ার প্লে হইতে হবে, একটা রেসপেক্টেবল প্লে হইতে হবে। তো এই যে কালেকটিভলি সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশহোল্ড অতিক্রম করবে, এই জায়গায় আমাদের সবার দায়িত্ব আছে। ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব আছে, সাধারণ ছাত্র হিসেবে দায়িত্ব আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব আছে, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমি আশা করবো যে আমরা সবাই এই দায়িত্ব পালন করব এবং আমরা এই জুলাই যে গণ অভ্যুত্থান এর স্পিরিটকে ধারণ করে আগামী দিনে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আমাদের জাতীয় রাজনীতিতে আমরা একটি জাতীয় ঐক্যের পরিবেশ এবং একটি ভালো গণতান্ত্রিক পরিবেশ পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মির্জা গালিবকে। তিনি মোটামুটি যতক্ষণ ছিলেন ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এখন প্রশ্নগুলোর দিকে যাব। আরেকটি প্রশ্ন বাকি ছিল, সেটি হলো সাদিক কাইমের কাছে প্রশ্ন আসছে যে দায়িত্বশীল নির্বাচন হওয়ার পর তিনি কান্না করার কারণ কিংবা এই প্র্যাকটিসটা আপনার দিক থেকে কান্নার মনে হয়, আরেকজনের দিক থেকে সেটা কিউরিয়াসিটি থাকে, এক্স্যাক্টলি কান্নার কারণটা কি বা এই পরিবেশটা কেন হয় বা হয় কিনা আদৌ? ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবিরের আপনারা যদি গঠনতন্ত্র পড়েন, এখানে 34 নম্বর ধারা, আমি বারবার বলছি এটা একটু আমাদের পড়া দরকার। এখানে দায়িত্বশীল নির্বাচনের কিছু গুণাবলী কথা বলা আছে, যে গুণাবলীগুলোর ভার অনেক বেশি। কেউ যদি শিবিরের নেতা নির্বাচিত হয় তাকে এই গুণাবলীগুলো থাকতে হবে, তাকে আমানতদার হতে হবে, তাকে যোগ্য হইতে হবে, তাকে দায়িত্বের অনুভূতি সম্পন্ন হইতে হবে, অনেকগুলো গুণাবলীর কথা এখানে উল্লেখ আছে। তো এই যে দায়িত্বটাকে আমরা একটা আমানত হিসেবে মনে করি, তো আমরা প্রত্যেকে মনে করি আমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতায় ঘাটতি আছে। তো এত বড় দায়িত্ব যখন আমার কাছে চলে আসছে, আমি কি আসলে পারবো কিনা, মানে আপনাকে ইন্টারাপ্ট করবো, সেটা হচ্ছে দায়িত্বের ভার কি এরকম যে আপনাকে কিছু কাজ করতে হয়, খুবই কমপ্লেক্স কাজ, টাকা উঠাইতে হয় স্বামীদের কাছ থেকে, এটা আবার খরচ করতে হয়, আবার অডিট করতে হয়, আবার যেটুকু আলাদা যা আসছে, আবার এগুলোর আবার রেগুলার প্রোগ্রামে আপনাকে প্রশ্ন মুখোমুখি হইতে হয়, এই জন্য এটা ভারী মনে করেন? নাকি এখানে আপনার কাছে রিসোর্স এবং এটার ইউটিলাইজেশন নিয়ে আপনার কোনো ফিউচার জবাবদিহিতার কারণে ভারী মনে করেন? এক্সাক্ট কারণ কোনটা? দুটাই। একটা হচ্ছে এখানে হলিস্টিক কাজ এবং এটার যে রিসোর্স ইউটিলাইজেশন, দুইটার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই সামগ্রিক ভাবনাগুলোর কারণে এটা নিজের কাছে অনেক বেশি ভার মনে হয়। সেই জায়গা থেকে আমাদের এখানে যখন দায়িত্ব আসে, সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়।
দায়িত্বটার যথাযথ আমানত সে পালন করতে পারবে কিনা। কারণ যেহেতু এখানে ব্যক্তির তার কোনো চাওয়া পাওয়া নাই, তার চাওয়া পাওয়া হচ্ছে সে যে অবস্থায় রিসোর্সটাকে পেয়েছে সেটার প্রপার ইউটিলাইজেশন সে করতে পারবে কিনা। সেই সেন্সিটিভিটি থেকে, সে আমানতদারিতা থেকে তার কাছে এটা অনেক বড় বোঝা মনে হয়। তো সেই জায়গা থেকে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো যেহেতু এখানে আমাদের যে শিবিরের যে রাজনৈতিক আমাদের যে এখানকার সৌন্দর্য, এখানে আমরা কেউ শিবির থেকে নেওয়ার জন্য আসি না। আমি যে অন্যান্য ছাত্র সংগঠন যেটা হয়, কেউ যদি একটা পদ পাই তার অনেক পারপাস থাকে, আমি এর মাধ্যমে এই জিনিসগুলো অর্জন করব, অথবা আমার এই হচ্ছে জিনিসগুলো আসবে। কিন্তু শিবির আমরা এখানে দেওয়ার জন্য আসি। আমি এখানে শিবিরের পদ পদবি দিয়ে আমি এটা করব ওইটা করব, এই গেন করা আমাদের পারপাস থাকে না। তার মানে এখানে আপনারা একটা অর্গানাইজেশনাল কালচার ডেভেলপ করছেন, যেটা একটু নিউ থিং ওনাদের কাছে, বাট এটা আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন ভালো। ওকে, আমরা সেভাবে ধরে দিচ্ছি। আমরা অডিয়েন্সের কাছে এই প্রশ্নটা এখন যাবো, তবে তার আগে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে শিশির মনিরের কাছে। যিনি ওনার কাছে প্রশ্ন আসছে যে ব্যক্তির দায় সংগঠনের উপর আসবে না, সেক্ষেত্রে ফেসিবাদে ব্যাখ্যা করতেন। এখন কোন প্যারামিটার থাকলে ব্যক্তির ভালো ক্রেডিট সংগঠন নিবে, আবার কোন প্যারামিটার থাকলে ব্যক্তির খারাপ জিনিস সংগঠন নিবে না? এটা কি এমন যে হচ্ছে আপনি বলতে চাবেন একটু পরে যে হচ্ছে সংগঠন তার সাংগঠনিক সিদ্ধান্তে এটা করে নাই, সেজন্য দায় নিচ্ছে না, আর ভালোটা সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছে, এমন কিছু? হ্যাঁ, এটা ভেরি কমপ্লেক্স লিগেল জুরিসপ্রুডেন্স। যেমন ধরুন, এই জুলাই বিপ্লবের সময় একজন শাহবাগ থানার ওসি সে গুলি করেছে। তার এই গুলির জন্য আমরা ঢাকা মহানগর ডিএমপি কমিশনারকে লায়াবল করতে পারবো কিনা? আর ঢাকা মহানগর ডিএমপি কমিশনারকে যদি লায়াবল করি, তাহলে তার উপরে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে আমরা লায়াবল করতে পারবো কিনা? হ্যাঁ, আইনে বলছে এটা করা যাবে যদি একটা কমন স্ট্রাকচার এস্টাবলিশ করা যায়। কমন স্ট্রাকচার অর্থাৎ ঢাকা শাহবাগের ওসি যে গুলি করেছেন, এই গুলিটার ডিসিশনটা হয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে। That instruction was given to the DMP commissioner, and that instruction was subsequently relayed to the Shahbag police station. তাহলে শাহবাগ পুলিশ স্টেশনের কোনো পুলিশ অথবা কোনো অফিসার যদি গুলি করে থাকে, তাহলে তার জন্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উইল বি হেল্ড রেসপন্সিবল। এটা হলো কমন স্ট্রাকচারের মধ্যে যদি থাকে, আর কমন স্ট্রাকচারের মধ্যে ইনস্ট্রাকশনের কারণে যদি হয়ে থাকে, তাহলে এই লায়াবিলিটিটা বর্তাবে শুধুমাত্র ওই ব্যক্তির উপরে না, তখন লায়াবিলিটিটা বর্তাবে তার হায়ারার্কির উপরে। তাহলে প্রশ্ন দাঁড়ালো, কোন একটা রাজনৈতিক দল যদি এরকম সিদ্ধান্ত নেয়, কোন একটা সরকার যদি এরকম সিদ্ধান্ত নেয় যে ছাত্রদেরকে যে কোনো মূল্যে কন্ট্রোল করতে হবে, গুলি করে, স্নাইপার দিয়ে গুলি করে হলেও কন্ট্রোল করতে হবে, তাহলে এই সিদ্ধান্তটা যদি মন্ত্রী পরিষদে হয়ে থাকে, তাহলে মন্ত্রী পরিষদের এভরি পারসন উইল বি সিমিলারলি লায়াবল, যেমন করে একজন ওসি গুলি করেছে, একই লায়াবিলিটি হবে না। তাহলে এখানে দাঁড়াবে, এখন দেখতে হবে যে ছাত্র শিবির যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সেন্ট্রালি একটা ডিসিশন নিল, এই ডিসিশনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেটেড হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স হলো একটা অফেন্স, তাহলে এই অফেন্সের দায়িত্ব নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে, তার দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় শিবিরকে। কিন্তু তা যদি না হয়ে থাকে, কোন একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি ইন্ডিভিজুয়াল অফেন্স করে থাকে, তাহলে তার দায়িত্ব নিশ্চয়ই টোটাল শিবিরের উপর বর্তানো ঠিক হবে না, টোটাল সরকারের উপর বর্তানো ঠিক হবে না। এবং উনি বলছেন যে অন্যান্য দলেরাও একই কাজ করে থাকে। হ্যাঁ, বিগত সরকারের আমলে ছাত্রদেরকে যে কোনো মূল্যে কন্ট্রোল করে ডান্ডা মেরে ঠান্ডা দেওয়ার যে পলিসি, ইট ওয়াজ এ পলিসি টেকেন বাই দি গভর্নমেন্ট, দেয়ারফর দ্য গভর্নমেন্ট উইল বি হেল্ড রেসপন্সিবল। আর যদি এটা কোনো পলিসি এমন হতো, কোনো ব্যক্তি বিশেষের পলিসি, তাহলে আপনি রেসপন্সিবল করতে পারতেন না। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ফাইন ডিস্টিংশন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আপনাদের কাছে অনুমতি চাইবো, সেটা হচ্ছে দুইটা বিষয়ে। নাম্বার ওয়ান, এটা 10টায় হল বন্ধ হয়ে যাবে না, আমাদের বোনদের হল। আমরা কি এই সাইড থেকে প্রশ্ন করার আগে কি বোনদের বাকিগুলো নিয়ে নেবো কিনা, আপনারা অনুমতি দিলেন? নাম্বার টু, আমরা প্রোগ্রাম কয়টা পর্যন্ত কন্টিনিউ করবো? আপনারা আপনাদের এখন আমরা শুরু করেছি 7টায়, এখন বাজে 9টা 27। আমরা কি 10টা পর্যন্ত করবো না 10:30 পর্যন্ত করবো? তাহলে আমি একটা প্রিন্সিপাল ধরে দিই, আমরা সিমটমস বেসিসে প্রশ্ন নিব না, আমরা প্রিন্সিপাল বেসিসে প্রশ্ন নিব। আপনি প্রিন্সিপালকে কোশ্চেন করবেন।
এটা কেন হয় নাই, ওটা কেন হয়েছে নাই, ছোট ছোট ঘটনা বেসিসে প্রশ্ন করলে যে ঘটনাটা 2 ইয়ার্স পরে কোনো ভ্যালু অ্যাড করে না। রেদার আপনি কোয়েশ্চেন করবেন শিবিরের রেগুলার অর্গানাইজেশন ফ্রেমকে, একদম প্রিন্সিপালকে কোয়েশ্চেন করবেন, যেটা শিবির ওন করে, শিবির প্র্যাকটিস করে, এবং বক্তারা এটাকে বাইপাস করতে পারবেন এমন কোয়েশ্চেন করবেন। আশা করি আপনারা এই কঠিন প্রশ্ন করবেন যেটা একদম প্রিন্সিপালকে হিট করবে এবং আজকের বক্তারা কোনোভাবে বাইপাস করতে পারবে না। তো সামনে যারা প্রশ্ন করবেন আপনার প্রতি প্রশ্নের সেই মেরিটটা যাতে থাকে এবং সেই আর্গুমেন্টটা ক্লিয়ারলি থাকে, সে রিকোয়েস্টটা করবো। আমি বন্ধুদের কাছে চলে যাচ্ছি, একটা শর্টে প্রশ্ন করবেন। আমরা একটা প্রশ্নের ম্যাক্সিমাম টাইম ডিউরেশন দেবো 30 সেকেন্ড। জি জি, একজন দাঁড়িয়েছেন, প্রশ্ন করেন আপুর। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুল জান্নাত লিমা, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। শিশির মনির স্যার হচ্ছে বারবার অ্যাড্রেস করতেছিলেন যে ছাত্র শিবির লেজুর ভিত্তিক রাজনীতি যেন না করে। তো এখানে আমাদের ঢাবি শাখার যে কমিটিতে যারা আছেন এবং কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তারা উপস্থিত আছেন, তারা এটা নিয়ে যদি কোনো উত্তর দিয়ে, মানে আজকে উত্তর দিয়ে যেতেন তাহলে ভালো হতো। মানে তারা কি হচ্ছে কোনো মাদার পার্টিকে সার্ভ করবে কিনা এই জিনিসটা। অসংখ্য ধন্যবাদ। আর কোনো বোনের প্রশ্ন আছে কিনা? একটু ভলান্টিয়ার হেল্প করবেন, একটু হাত তুললে আমাদের জন্য সহজ হয়। আপনাদের মধ্যে কোনো আপনার যদি প্রশ্ন থাকে হাত তুলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ার্দাতুল জান্নাত ইকবাল, বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। এই কথাটা হয়তো এসেছে কয়েকবার, তবু আমি এক্সটেন্ড করি। শিবিরের কেউ যদি প্রভাব বিস্তারের রাজনীতি বা হল দখলের রাজনীতি করতে চায়, তাহলে হচ্ছে তাদের ব্যাপারে আপনাদের যারা নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের অবস্থানটা পদক্ষেপ কি হবে? কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে আমার বাড়িতে গিয়েছিলাম, তো আমি চট্টগ্রাম কলেজের মহসিন কলেজের দেয়ালে দেখেছি সবখানে শিবিরের নাম লেখা হয়ে গেছে। এখন তো তারা এখন ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসলে কি তারা এই ধরনের কোনো তার সুযোগের অপব্যবহার করে রাজনীতি মানে করার সুযোগ আছে কিনা? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আর কোনো বোনের প্রশ্ন আছে কিনা? একটা হাত তুললে সহযোগিতা হয় একটু প্লিজ। তেমন কেউ যেহেতু নাই, আমি আরেকটা কোয়েশ্চেন করি। আমরা যদিও আমাদের প্রিন্সিপাল ছিল একদিন একটা প্রশ্ন করবো, এরপরে আপনার সমানার্থে আমরা প্রশ্নটা নিচ্ছি। ধন্যবাদ। আমাদের হচ্ছে মানে ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে যে ক্যাম্পাসগুলোতে হল আছে, রানিং রাজনীতি যারা করে, যারা পাওয়ার প্র্যাকটিসে থাকে না, মানে গভর্নমেন্টে থাকে না, তারা হলে থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে শিবিরের মানুষজন হলে থাকে, ইভেন হচ্ছে ছাত্রলীগের পোস্টেডও আমরা পেয়েছি। তো শিবির যে হচ্ছে হলে থাকে, সেক্ষেত্রে আমরা দেখি যে একটু আগে বলা হয়েছে ছাত্র শিবির হচ্ছে খুব ভালো কাজ করে, এটা নিয়ে ট্যাগ দিলে সমস্যা নেই। কিন্তু আমরা তো দেখি যে অন্যান্য কাজগুলোতেও বলে, যেমন হচ্ছে জঙ্গি তৎপরতা, আগুন সন্ত্রাস বা যেটাই হোক, সেটাও কিন্তু শিবিরের সাথে ট্যাগ করেই হচ্ছে বলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে ভালো খারাপ আমি জাজ করতেছি না, ওই ক্ষেত্রে হলে থাকার দরুন, যেমন আবরার ফাহাদ হত্যা বা আমাদের ছেলেদের হলগুলোতে মাঝে মাঝে দেখা গেছে পুরো রাত নির্যাতন করে সকালে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তো শিবির যেহেতু ছিল হলে, সেক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল? আবার এক্স্যাক্টলি আপনারা বলছেন শিবিরের অনেকে যেহেতু হলে ছিল, শিবির সন্ধ্যা যখন কাউকে টর্চার করা হতো শিবিরের ভূমিকা ছিল, এক্স্যাক্টলি তাই? ওকে, আর কোনো বোনের প্রশ্ন আছে কিনা? হাত তুলবেন প্লিজ, কোনো বোনের প্রশ্ন থাকলে একটু হাত তুলবেন। ওকে, আমরা সম্ভবত এটি শেষ প্রশ্ন, আমরা একসাথে হাত তুলতে চাই, এরপর আর কারো প্রশ্ন নতুন করে দেবো না। আর কোনো বোনের প্রশ্ন আছে? একটু হাত তুলবেন, এটা সর্বশেষ প্রশ্ন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি উইমেন্স ডিপার্টমেন্ট। আমার কোশ্চেন ছিল শিবির তো হচ্ছে কি ইসলামিক মতাদর্শ হচ্ছে কি মানে পালন করে, তো তাহলে হচ্ছে কি গণতান্ত্রিক ব্যাপারটা নিয়ে হচ্ছে কি আপনাদের মতামতটা হচ্ছে কি কি? কারণ এটা তো হচ্ছে কি ইসলামে হচ্ছে কি যাইজ না, এটা গণতান্ত্রিক তো হচ্ছে কুকুরের মতো হচ্ছে কি করে, হচ্ছে আপনাদের মত কি? আর সংস্থার যে ব্যাপারটা, ছাত্রী সংস্থা মানে কি ধরনের সংগঠন আপনাদের? কি কোনো রাজনীতি ইসলামে হচ্ছে কি রাজনৈতিক? আপনার প্রশ্নটি সম্ভবত পুরোটো বোঝার সুযোগ হয়নি, একটু দ্বিতীয় অংশ বুঝছি, ছাত্রী সংস্থা নিয়ে প্রশ্ন করছেন সেটি কেমন ধরনের সংগঠন। প্রথম অংশটি পুরোপুরি বোঝা যায়নি। গণতন্ত্র ও ইসলাম, এক্স্যাক্টলি তাই? গণতন্ত্র নিয়ে, হ্যাঁ গণতন্ত্র দিয়ে আপনাদের মতামতটা কি? কারণ ইসলাম হচ্ছে কি যাইজ নেই। ওকে, আমরা এখন সরাসরি আসবো হচ্ছে এই পাশে, আমরা আর কোনো বোনের প্রশ্ন নিচ্ছি না, সম্ভবত আর কেউ নাই কোনো বন্ধুদের মধ্যে। আমরা এই পাশটাতে আসি, এই পাশটাতে। সালাম আলাইকুম। আমরা সালাম আলাইকুম। জি, আমি মোহাম্মদ ওয়ালি, দর্শন বিভাগ।
আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বারবার বলছেন যে আপনাদের সভাপতি এবং সেক্রেটারি সিলেক্টেড না, বরং ইলেক্টেড। কিন্তু আমরা ইতিপূর্বে দেখে এসেছি সেক্রেটারি সভাপতি হচ্ছে, অফিস সম্পাদক সেক্রেটারি হচ্ছে, সাহিত্য সম্পাদক অফিস সম্পাদক হচ্ছে। হ্যাঁ, এখন 31 ডিসেম্বরের সেটআপে যদি আমরা দেখতে পারি জাহিদুল ইসলাম সভাপতি হয়, অফিস সম্পাদক সেক্রেটারি হয় এবং সাহিত্য সম্পাদক অফিস সম্পাদক হয়, তাহলে শিবিরে আমি শিবিরের কেউ না হয়েও যদি আগাম বলে দিতে পারছি, তাহলে শিবিরের গণতন্ত্র এবং নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা যায় কিনা? ধন্যবাদ। দারুণ একটি প্রশ্ন করেছেন। আমি এরপরে এই পাঁচটাতে আমরা স্ক্যাটার নিতে চাই। এই পাঁচটাতে জি ভলান্টিয়াররা যারা দিচ্ছেন একটু সব পাশ থেকে যাতে রিপ্রেজেন্টেশন থাকে একটু চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি ফজলে রাব্বি, ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট। আমি গতকাল শিক্ষার্থী সংসদে একটা ক্লিপ দেখলাম যে আপনারা 2006 সালে ঠিক এরকম ভাবে প্রোগ্রাম করছিলেন এবং মির্জা কালিব ভাই ফরহাদ ভাইয়ের পজিশনে ছিলেন। তো আমরা দেখছিলাম যে আপনারা এরকম ব্রিলিয়ান্স করছেন, তারপরে সায়েন্স ফেস্ট বা সবকিছুই করছেন এবং 2009 সালের আগে পর্যন্ত আপনাদের সেরকম ভাবে অপারেশনের কাছাকাছি রাখা হয়নি। কিন্তু আপনাদেরকে যখন অপারেশন করা হইলো, তাহলে এখন যেমন আমরা একটা হাইপ দেখতে পাচ্ছি যে সবাই আপনাদেরকে পছন্দ করে, তখন নিশ্চয়ই এরকম একটা অবস্থান ছিল। কিন্তু আপনারা যখন এটা হারানো শুরু করলেন, সাধারণ স্টুডেন্ট এবং জনতা আপনাদের পাশে এসে কেন দাঁড়ায়নি? আপনারা কি এমন ভুল করছিলেন বা আপনাদের কোনো মিস্টেক ছিল কিনা, এবং আপনারা এটা আইডেন্টিফাই করতে পারছেন কিনা যে আপনারা আবার ভালো পজিশনে আছেন, এটা আবার হারাই ফেলবেন কিনা, বা এটা শুধুমাত্র ভাসমান কিছু কিনা বা সারফেস লেভেলে কিছু কিনা, বা মানুষ আপনাদেরকে হৃদয় থেকে গ্রহণ করে না কেন বা কিভাবে করতে পারে, এইরকম কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? ধন্যবাদ। জি, আমরা উত্তরে যাবো, তার আগে সর্বশেষ প্রশ্ন নেবো এখান থেকে, মাঝখান থেকে, এই পাশটাতে মাঝখানে একজন। আসসালামু আলাইকুম, আমি ডন মোহাম্মদ তাজিম, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, শিবির কি আসলে একটি ইসলামী সংগঠন? কারণ ইনস্ট্যান্ট স্টেজের মধ্যে রানিং 4 জন ছাত্র নেতা, কিন্তু একজনকেও দেখে বোঝার উপায় নাই যে আপনারা এখন একটা ইসলামী সংগঠনের লিডার। এখন এই ক্ষেত্রে দায়িত্বকে নিয়ে যে প্রশ্নটা কিছুক্ষণ আগে আসছে, তো সেটা যে উত্তরটা দিচ্ছেন সেটা আমাদের মনোভূত হয় নাই। কারণ দাড়ি, টুপি এবং যে টাকনুর যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু আসলে কোনো মাঝাবে কোনো পার্থক্য নাই। এটা আর আমরা যেখানে রাজনীতি করছি, এটা ভারতীয় উপমহাদেশে ইসলাম জি শোনা যায়? আপনার প্রশ্ন বুঝছি আসলে। ভারতীয় উপমহাদেশে ইসলাম পন্থা মানেই কিন্তু এটা চলে আসে। এখন এখানে যদি আমরা মিশরের উদাহরণ দিই, সেটা তো হয় না। তো এটা একটা বিষয়। এক্স্যাক্টলি কোশ্চেন কোনটা, মানে এক্স্যাক্টলি কোশ্চেন হলো এটা যে ইসলামী সংগঠন কিনা, শরিয়ার ক্ষেত্রে কেমন প্র্যাকটিস করে, সেই ক্ষেত্রে এটা আমি আরেকটু স্পেসিফিক করি যে আপনারা স্টেজে যে 4 জন আছেন রানিং ছাত্র নেতা, আমি তৃণমূলের কথা বাদ দিই, তৃণমূলে তারা অনেক কিছু না জানতে পারে, কিন্তু আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের মধ্যে লেবাসটা নেই। এক্স্যাক্টলি আপনি মিন করছেন, এটা ইসলামিক ফ্রেমের একটা মানে ফেসিয়াল রূপ থাকতে হয়। কেন আপনাদের এরকম? শিওর আপনার প্রশ্নটি নিচ্ছি, আমরা সরাসরি উত্তরে যাব। এখন যারা প্রশ্ন করার জন্য রেডি হচ্ছে তারা রেডি থাকেন, তবে আমরা 30 সেকেন্ডের বেশি করে টাইম দিব না কোনো প্রশ্নে। যদি আপনি এক্স্যাক্টলি কোন লাইনটা করলে প্রশ্নটা বোঝা যায় সেভাবে প্রশ্ন দেন। আমরা উত্তরে যাব। সর্বপ্রথম আমি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে যাবো যে হল দখলের রাজনীতি আপনারা করতে চান না, করবেন না। চট্টগ্রাম কলেজে আপনাদের নাম দেওয়ালের নাম সাটানো আছে, চিকা মারা আছে, এটা কি আপনার দখলদারিত্বের রাজনীতি কিনা, বা দখলদারিত্বের ফাংশনটা কেমন এক্স্যাক্টলি, এটা প্রশ্ন আসছে, এটা উত্তর দেবেন। আচ্ছা, চিটং এর হল দখলের করেছেন অভিযোগ আর প্রমাণ দিয়েছেন হচ্ছে ওয়ালে রাইটিং। আমি বুঝলাম না দুইটার সাথে, অভিযোগ আর প্রমাণের সাথে মিলটা কতটুকু সঙ্গতিপূর্ণ। তো আমি একটা বিষয় আপনাকে বলি যে 5 তারিখ তো আমরা আলহামদুলিল্লাহ এখানে সবাই সাক্ষী। 5 তারিখ সারাদিন কি ঘটেছে, তো 5 তারিখ রাত 12টায় আমরা আমাদের সকল শাখাগুলোকে নিয়ে অনলাইনে মিটিং করেছিলাম এবং সেখানে আমরা স্পষ্ট নির্দেশনা দিয়েছিলাম কোনো ধরনের মিছিল, কোনো ধরনের শোডাউন, কোনো ধরনের হল দখল, কোনো ক্যাম্পাস দখল, এটা যে শাখা করবেন, যারা করবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমি জানি না এই ধরনের ডিসিশন কোনো ছাত্র সংগঠন দাবি করতে পারবে কিনা যে এই ডিসিশন বা এই নির্দেশনা তারা তাদেরকে দিয়েছে। আমরা দিয়েছি, আলহামদুলিল্লাহ সেটা আমরা পেরেছিও। এখন চিটং এর প্রশ্নটা আসছেন, এখানে যারা চিটং এর আছেন বাসিন্দা, এনারা যেটা হয় জেনেটিক্যালি একটু বিপ্লবী চেতনাধারী হয়। ওকে,
মানে কাউকে কেয়ার করতে চান না, আর নির্যাতিত জুলুমও চিটাগাংয়ে বেশি হয়েছে। সবকিছু মিলে তাদের একটা প্রবণতা আছে, কিন্তু আমি বলছি না যে এই প্রবণতাটা আপনি যে অভিযোগ করেছেন সেটার সাথে প্রুভড না, সেটা কখনোই প্রুভ না। আমরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চিটাগাং কলেজ, মহসিন কলেজ সবগুলোতেই ছাত্র শিবির কখনো দখল বা এই ধরনের রাজনীতি করছে না। আমি এটা দায় নিয়ে বলছি আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। বেশ ভালো প্রশ্ন। আরেকটা প্রশ্ন আসছে যেটা আমি সাদিক ভাইয়ের কাছে যাবো, সেটা হচ্ছে আপনাদের সেট আপ নিয়ে, অর্থাৎ আপনাদের কমিটি গঠন নিয়ে, যে হচ্ছে কেন্দ্রীয় সভাপতি ইলেক্টেড হয় এবং যিনি সেক্রেটারি হন তিনি মনোনীত হন। আমার প্রথম প্রশ্ন যে যিনি মনোনয়ন হন তিনি কিভাবে মনোনয়ন হন, একটু আমাকে ব্যাখ্যা করবেন কিনা, তারপর আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, আমরা গণতন্ত্রের অনেকগুলো রূপ জানি। এখানে হচ্ছে কন্ট্রোল ডেমোক্রেসির একটা রূপ আছে। তো শিবিরের যেটা মনোনয়ন হয়, সে মনোনয়নের ক্ষেত্রে শিবিরের কার্যকর পরিষদের যারা সদস্য আছে, কার্যকর পরিষদের সদস্য হচ্ছে তারা যারা শিবিরের সারা দেশের যে 144টি ইউনিট আছে সেই ইউনিটগুলোকে যারা কন্ট্রোল করে, ওনারাই হচ্ছে কার্যকর পরিষদের সদস্য। তাদের থেকে পরামর্শ নেওয়া হয়। তারা সারা দেশে সফর করে সারা দেশের সদস্য, জনশক্তি, সর্বপর্যায়ের জনশক্তিদের চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশা, তাদের ধারণা, সবকিছু ব্যাপারে তাদের সম্যক ধারণা থাকে। তার মানে তাদের মতামত এবং সামগ্রিকতা বিবেচনায় তাদের পরামর্শের আলোকে এখানে সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন। তার মানে আপনি সেক্রেটারি মনোনয়নের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ নেওয়া হয় কার্যকরী পরিষদের সদস্য যারা সারা দেশকে রিপ্রেজেন্ট করে। তার মানে আপনি বলছেন এমন কারো কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে যারা এই লোকদেরকে মানে অপশনদের মধ্যে ক্লোজলি অবজার্ভ করতে পেরেছে এক্স্যাক্টলি কাকে চুজ করা যায় এই কলেজের জন্য, অলওয়েজ সুপারভিশনে ছিল, এবং তাদের ব্যাপারে কি অবজারভেশন মাঠ পর্যায়ে সেটাও ফিল্টারিং করার ক্যাপাসিটি ওই গ্রুপ অফ পিপল যাদেরকে আপনি কার্যকরী পরিষদের মনে করছেন তাদের মতামতের ভিত্তিতে মনোনয়ন করা হয়। এটা কি রূপটা এমন এক্স্যাক্টলি যে হচ্ছে আপনি সেক্রেটারি মনোনয়নের সময় আপনি এই রিস্ক নিচ্ছেন না যে হচ্ছে অপরিচিত, আননোন বা হচ্ছে কম পারবেন, এটার চাইতে যিনি অলরেডি ফিল্টারিং এর শিকার হয়েছে এবং যিনি পরীক্ষিত হয়েছে সবার সামনে, যিনি সবাইকে মিউচুয়াল ইন্টারাকশনের মাধ্যমে টেস্টের মুখোমুখি হয়েছে, তাকে আগে আপনি চুজ করছেন সেক্রেটারি হিসেবে। তারপর সে 1 বছর দায়িত্ব পালন করলো, সবাই দেখলো তারে। এখন সারা দেশের সদস্যরা দেখতেছে যে এই লোকটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, যদিও হয় তারা ঘুরতে সভাপতি বানাবো, না তাদের বানাবো না, এরকম কিছু। এরকম না, এই ক্ষেত্রে ব্যত্যয় হয়। আচ্ছা, সভাপতি নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে সভাপতি নির্বাচনের যদি দেখি আমরা, অথবা হচ্ছে আমাদের সভাপতি নির্বাচনের যদি শিবিরের শুরু থেকে দেখেন, একটু আগে যে কমেন্টটা করছেন 31 তারিখ শিবিরের কেন্দ্রীয় সভাপতি কে নির্বাচিত হবে অথবা সেক্রেটারি কে মনোনীত হবে সেটা আগে থেকেই ফিক্স। আপনি যদি সবসময় দেখেন সবসময় কিন্তু এরকম হয় না, অনেকগুলো ঘটনা আছে। শিবিরের সেক্রেটারি জেনারেল ছিল কিন্তু কেন্দ্রীয় সভাপতি হয় নাই, এরকম অনেক ঘটনা আছে। যেমন এক্সাম্পল আমি একটু প্রশ্ন করি, এমনকি ফর এক্সাম্পল সাপোজ আপনি কেন্দ্রীয় সেক্রেটারি এবং আপনি কোনো কারণে জরুরি কারণে আপনাকে ছুটি নিতে হচ্ছে, দেশের বাইরে যাচ্ছেন ফার অন্য কিছু, তখন অন্য কেউ এসে সভাপতি হবে যে সেক্রেটারি ছিল, এরকম সম্ভাবনা আছে? অবশ্যই আছে। আচ্ছা, তার মানে প্রথম হচ্ছে নাম্বার 1 আপনি যেটা বলছেন সেটা তাকে আপনি একটা ফিল্টারিং এর মধ্যে রাখছেন, ফলে যারা অবজার্ভ করছে তারা তাকে সেক্রেটারি নির্বাচন করছে। তারপর তাকে সেক্রেটারি থাকা অবস্থায় সারা দেশের সকল সদস্যরা অটো পরিচিত পাচ্ছে এবং তাকে সব জায়গায় অবজার্ভ করছে। তারপর তিনি যদি এই দায়িত্ব পালন কন্টিনিউ করেন তাহলে সদস্যরা তাকে অ্যালাউ করলে ভোট দিলে তিনি নির্বাচিত হন, এরকম কিছু? এরকমই। এখানে জাহিদ ভাইয়ের কোনো সম্পর্ক কথা আছে কিনা এই ইস্যুতে? আমি এটা শিশিরের কাছে পাস করতে চাচ্ছি। এটা তো উকিলের কাছে ক্যান্সার রোগের চিকিৎসা চাইলে হবে? উকিলের কাছে তো ওকালতি পরামর্শ চাইতে হবে। এখন শিবিরের সভাপতি একজন ইলেক্টেড হবেন, তারপর সেক্রেটারি কে হবেন, এই পরামর্শ কে দিবে? কে? হু নোজ দ্য ব্যাট? ইসলামের প্রিন্সিপালের একটা বেস্ট কনসালটেশন প্রিন্সিপাল হলো ও আমরু শুরা বাইনাহুম। ও আমরু শুরা বাইনাহুমের মূল পলিসি কি? মূল পলিসি হলো তার কাছে জিজ্ঞাসা করো যে সবচেয়ে বেশি ওয়াকিবহাল, যে বিষয়ে যে সবচেয়ে বেশি ওয়াকিবহাল তার কাছ থেকে সেই বিষয়ে পরামর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবে, এই পরামর্শ যারা দিবেন, একই পরামর্শ কি বাংলাদেশের চিফ জাস্টিস কে হবেন তারা দিতে পারবেন? পারবেন না।
এই জন্য আমার কাছে মনে হয় যে শিবিরের এই লিডারশিপ নির্ধারণের যে সুনিপুণ কারিগর, এই সুনিপুণ কারিগরি সিস্টেমটা ইজ ভেরি বিউটিফুল। আপনি যে গ্রুপিং দেখেন না, তারও কিন্তু একটা কারণ হলো এই প্রসেসের কারণ। আপনি যে দেখেন না মারামারি, অমুক ভাই মুর্দাবাদ, তমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাই আন্ডারগ্রাউন্ড, তমুক ভাই ওপেন, এটা যে দেখেন না, এই দেখেন না দেখার পিছনে কি কারণ? কারণ হলো এর যে সিস্টেমেটিক চেইন, এই সিস্টেমেটিক চেইনটা এত বিউটিফুলি মানে গাথা যে এখান থেকে চাইলেও কারো পক্ষে মুর্দাবাদ জিন্দাবাদ ডেভেলপ করা কঠিন। এখন কেউ যদি বলে যে ও মুখ দল, তো মুখ দলকে দেখছি ভাই মুর্দাবাদ জিন্দাবাদ করতে করতে জীবন শেষ, ও গিয়া দেখেন তো এই বিউটিফুলি গাথা সিস্টেমটা ফলো করে কিনা, তার রেজাল্ট হিসেবেই তো মুর্দাবাদ জিন্দাবাদ। এই জন্যই যে এই সিস্টেমটা এখানে করা হয়েছে, এই সিস্টেমটা স্পেশাল, অর্গ্যানিক এন্ড স্পেশাল। হ্যাঁ, পৃথিবীর কোন সিস্টেমই ক্রিটিসিজমের বাইরে না, সকল সিস্টেমকে আমি আপনি ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু সোফার প্র্যাকটিকেবল আজ থেকে 77 থেকে শুরু করে আজ পর্যন্ত এই প্রায় হাফ এ সেঞ্চুরি, প্রায় 50 বছর, এই সময়টা থেকে এই সময় পর্যন্ত এইটি হিস্টোরিক্যালি প্রমাণিত যে দিস সিস্টেম ইজ মাচ মোর অ্যাকসেপ্টেবল দেন এনি আদার সিস্টেম। এখন প্রশ্ন, আমি আগেই বলছি যে কোনো সিস্টেমই 100% প্রুফ, এই কথা বলা ঠিক হবে না। ফলে এখানকার যে সিস্টেমটা, শিবিরের ইতিহাসে অনেক সেক্রেটারি জেনারেল আছেন যারা কেন্দ্রীয় সভাপতি হন না, আমি নিজেও একজন। শিবিরের ইতিহাসে অনেক কেন্দ্রীয় সভাপতি কেউ আছেন যারা কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করতে থেকে অর্ধেক রাস্তায় বিদায় নিতে বাধ্য হয়েছে। জানেন সেগুলা? জানেন না? বহু কার্যকরী পরিষদের সদস্য আছে যাদের ডিসিপ্লিন না মানার কারণে কার্যকরী পরিষদের সদস্যশিপ তো গেছেই, সদস্য পদও গেছে, তা জানেন? তাও তো জানা যায় নাই। এই সমস্ত কারণেই এটার ডিসিপ্লিনটা ইনট্যাক্ট আছে। এই ইনট্যাক্টটা থাকার কারণেই এর সুবাতাস ছড়ায়, আর না হলে টাকার ভাগাভাগি নিয়ে প্রশ্ন উঠতো না। কারণ আমার তো মনে আছে, আমি যখন, খুব সেন্সিটিভ কথা বলছি, আমি যখন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, একদিন সকালবেলা, সভাপতি বানানোর আগে একদিন সকালবেলা আমাকে বললো জরুরি সদস্য বৈঠক। আমি তখন কোচিং সেন্টারে ক্লাস নিতাম, বাংলা পড়াইতাম। সতত হেন তুমি পরমুর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কোচিং সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফিশিয়েন্ট টেস্টে কোচিং পড়াইতাম। আমাকে ফোন করে বললো যে জরুরি ভিত্তিতে আসেন। জরুরি ভিত্তিতে গেলাম শাহবাগে, গিয়ে দেখে একটা বিরাট আয়োজন, সকল সদস্যরা এখানে। কি হবে এখানে? বলে এখানে কেন্দ্রীয় সভাপতি আসবে। কিছুক্ষণ পরে কেন্দ্রীয় সভাপতি এসে বিভিন্ন কি কইলো না কইলো, কার কি লেখা নিল, কার কি পড়া নিল, কার কি বললো যে আমি তখন 3rd ইয়ারে পড়ি, আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ 3rd ইয়ার ল। আমাকে বলছে যে এখন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। এইটাকে এমনি বলে দিয়েছে? এমনি বলে দেয়নি, কিন্তু দেখবেন একটা স্লিপ আনা নেওয়া করছে। যাদের এই অভিজ্ঞতা আছে তারা দেখবেন একটা স্লিপ আনা নেওয়া করেছে। ওই স্লিপটা খুঁজতে দেখবেন ওইখানকার পার্টিসিপেন্টদের একটা বড় অংশ আছে যা উনি এই নেতৃত্বে আসুক এটা চায়, এই জন্যই ঘোষণাটা দেয়। ফলে এইটাকে যদি আমরা জিন্দাবাদ মুর্দাবাদ টাইপে নিয়ে যেতে চাই, নিয়ে যেতে পারবো, কিন্তু থিংস উইল বি রিয়েলি আদারওয়াইজ। ফলে এই সিস্টেম ভালো আপাতত। যদি এর চেয়ে বেটার সিস্টেম কেউ বলতে পারেন, যদি এর চেয়ে বেটার কোনো কিছু কেউ প্রপোজ করতে পারেন যেটা আরো ভালো, আরো ডেভেলপড, তাহলে তো আমার মনে হয় না শিবিরের কোনো কার্পণ্য থাকবে ওইটা অ্যাকসেপ্ট করতে। নিশ্চয়ই আমরা এটাকে তিনি বেস্ট বলছেন। আমি জাহিদ ভাইয়ের কাছে যাব। এটা যদি বেস্ট হয়, আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা লেজুর ভিত্তি যে প্যারামিটার, যে কারো সিগনেচারে প্রোগ্রাম কমিটি হওয়া, কারো সিগনেচারে কমিটি বাতিল হওয়া, এই যে লেজুর ভিত্তির সংজ্ঞায়ন যেগুলো, এখানে আপনাদের কমিটিতে এরকম কার স্বাক্ষর থাকে বা থাকে না, বা কাউকে রিজলভ করলে মাদার কোনো অর্গানাইজেশন আছে কিনা, এটা একটু ক্লিয়ার করবেন। কেমন লেজুর ভিত্তি আপনারা করেন বা করেন না? লেজুর ভিত্তি বাংলাদেশের যে কনসেপ্ট থেকে আসছে, মূলত কোনো একটা দলকে ক্ষমতা নিয়ে আসা অথবা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যত ধরনের অপকর্ম আছে। আমরা যদি একবার লাস্ট সিনারিওটা দেখি, যে ওবায়দুল কাদের বলেছিলেন যখন গোটা সংস্কার আন্দোলনটা একটা আপরাইজিং মোডে যাচ্ছে, যে তাদেরকে দমন করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, সোনার ছেলেরা যথেষ্ট ছিল। তো এইটা হলো মূলত লেজুর ভিত্তির আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় কনসেপ্ট।
তো ছাত্র শিবির এ ধরনের কোনো কাজের সাথে অতীতেও জড়িত ছিল বলে আমার কাছে কোনো প্রমাণ নাই। আপনাদের কাছে কারোর কাছে প্রমাণ থাকলে আমাকে দিবেন মেহেরবানি করে। আর ভবিষ্যতে কোনো সম্ভাবনা নেই বলে আমি মনে করছি। আর ছাত্র শিবিরের কেন্দ্র থেকে টোটাল ইউনিট পর্যন্ত প্রত্যেকটা সেট আপই স্তরগুলো ভাইরা তো বিস্তারিত বলেছেন। তো এভাবে করে স্তরগুলো ঢাকা ইউনিভার্সিটি সেট আপে ঢাকা ইউনিভার্সিটি যারা সদস্য তারাই মূলত তাদের নেতা নির্বাচন করে। আবার ইন দ্য সেম ওয়েতে যখন ফ্যাকাল্টি বা অন্যান্য ইস্যুগুলো আসে সেখানেও তাদের অধীনে যে জনশক্তিরা রয়েছে তারা মতামত এবং তারা ভোট দিয়ে মূলত তাদের নেতা নির্বাচন করে। এভাবে ইউনিট পর্যন্ত আমরা সেটাই করি। এরপর আমাদের কেন্দ্রের প্ল্যানিং থেকে শুরু করে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ততা, কোনো ধরনের ইনফ্লুয়েন্স, কোনো পুশিং যে এটা তোমাদের প্ল্যানে অ্যাড করো অথবা এটা তোমাদের প্ল্যান থেকে বাদ দাও, আমি দায় নিয়ে বলতেছি এবং নিজের কিভাবে বললে আপনাদেরকে বোঝানো যাবে, তো সবকিছু থেকে দায় নিয়ে বলছি যে এ ধরনের কোনো সম্পৃক্ততা কারোর সাথে আমাদের নেই। তবে হ্যাঁ, আমরা আমাদের সাথে যাদের ভ্যালুস গুলো ম্যাচ করে, যাদের সাথে আমাদের আদর্শের জায়গাগুলো মিল আছে, আমরা সবার সাথে কাজ করি। সেটা যদি জামাত হয়, সেটা যদি বিএনপি হয়, আমরা হেফাজতের সাথেও কাজ করেছিলাম। মূলত তাদের সাথে আমাদের আদর্শিক জায়গাটা মিল ছিল, লক্ষ্য এবং টার্গেটটা আমাদের এক ছিল। তো সেটা আমি আবারও রিপিট করছি, শুধুমাত্র কোনো রাজনৈতিক দল না, যে কোনো আদর্শ, যে কোনো মতাদর্শের সাথে যখন আমার আদর্শের মিল, কমন আমি পয়েন্টগুলো পাবো এবং আমার টার্গেটের পয়েন্টগুলো যখন পাবো, তখন আমি তাদের সাথে কাজ করতে বদ্ধ করি। তার মানে আপনি যেটা বলছেন যে আপনার কমিটি ডিজলভ করার অথরিটি কোনো মাদার অর্গানাইজেশন নাই, কমিটি অ্যানাউন্স করার মাদার অর্গানাইজেশন নাই, বাট আপনি বিভিন্ন অর্গানাইজেশনকে সাপোর্ট দেন বিভিন্ন কাজে, আপনার সিমিলার ভ্যালুস এবং টার্গেট মিলার কারণে, যেটা আপনি হেফাজতকে করেছেন, বৈষম্য বিরোধীতে করেছেন, এক্স্যাক্টলি জামাতও কোনো যদি সিমিলার ভ্যালুস এরকম রেসপন্স করে থাকে আপনি রেসপন্স করেন, এরকম কিছু, রাইট? ওকে, আমরা চলে যাব এই প্রশ্নগুলোর মধ্যে সর্বশেষ প্রশ্ন, যেটি ছাত্রলীগ কর্তৃক যদি শিবির সন্দেহে কাউকে পিটানো হইতো, সাদিক কাইম ভাই আপনি তো হলে থাকতেন, আপনি শিবির করতেন, কিভাবে এটা ট্রিট করতেন বা হেল্প করতেন কিভাবে? আচ্ছা, এটার সাথে সম্পর্ক আরেকটা কোয়েশ্চেন আসছে। শিবিরের ছাত্রলীগের পোস্টের অনেকে ছিল বলে অডিয়েন্স থেকে অভিযোগ আসছে, এটাও অ্যাড্রেস করা দরকার। আপনারা জানেন গত 16 বছরে শিবিরের উপর কোন ধরনের জুলুম হয়েছে। শিবির সন্দেহে কাউকে পেলে তাকে মারা বৈধ ছিল এবং এদেশের সুশীল সমাজের যারা প্রতিনিধি ছিল, মিডিয়ায়, সবাই এটার বৈধতা দিয়েছিল না। শিবির হলে তাকে মারা জায়েজ, তাকে মেরে ফেললেও কেউ কথা বলা যাবে না। তো এই কারণে আমাদের আজকে একটা কোয়েশ্চেন আসছে যে আপনাদের এত জনশক্তি, আপনারা এতদিন পরে কেন নিজেদেরকে নিয়ে আসছেন? এতদিন তো আপনারা চাইলে প্রতিবাদ করতে পারতেন, কিন্তু যেহেতু একজন শিবির মানুষের পর্যায়ে ছিল না, শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ ছিল, ওই কারণে এই ডিহিউম্যানাইজেশনের কারণে আমরা স্বপরিচয়ে আসতে পারিনি। কিন্তু আমরা শিক্ষার্থীদের দাবি দেওয়া, তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল, সবসময় আমরা তাদের সাথে ছিলাম, তাদের সাথে একাত্মতার সাথে আমরা সবসময় তাদের পাশে থেকে আন্দোলন করেছি। আমাদের উপর যে অন্যায় হয়েছে, আমাদের যে মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই কারণে আমরা আমাদের পরিচয় দিয়ে আমরা থাকতে পারিনি। এরপর হচ্ছে এখানে যে বিষয়টা আসছে, যখন কাউকে নির্যাতন করা হতো, আমরা সবার আগে একজন শিক্ষার্থী হিসেবে তার পাশে থাকার চেষ্টা করতাম। শিবিরের হোক, শিবির সন্দেহ হোক, যে হোক, যখন কেউ নির্যাতিত হবে, যত মজলুম আছে সকল মজলুমদের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করতাম। যখন কাউকে নির্যাতন করা হতো, আমরা আশেপাশে আমাদের যারা বন্ধু আছে তাদেরকে আমরা ইনফর্ম করার চেষ্টা করতাম, সাংবাদিকদেরকে ইনফর্ম করার চেষ্টা করতাম, আমাদের জায়গা থেকে তাকে ওইখান থেকে উদ্ধার করা। এরপর হচ্ছে তার উপর নির্যাতনের যে ঘটনাগুলো আছে সেটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা, যত ধরনের অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো করে আমরা পাশে থাকার চেষ্টা করতাম। এরপর হচ্ছে এখানে শিবিরের অনেকে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট বলে অভিযোগ নিয়ে আসছে। এটা একটা শিবিরের উপর নতুনভাবে জুলুম করা। শিবির যে সংগঠনটা সবচেয়ে বেশি শিবিরের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, শিবিরকে যেখানে পাইছে সেখানে তারা মেরে ফেলার জন্য তারা দুঃসাহস দেখিয়েছে। আবরার ফাহাদকে শিবির সন্দেহে মেরে ফেলেছে, বিশ্বজিৎকে শিবির সন্দেহে মেরে ফেলেছে। সেই সংগঠনে শিবিরের পোস্ট নেওয়া, এটা তো প্রশ্নে আসে না। এটা শিবিরের উপর নতুনভাবে একটা জুলুম করা। আমরা কখনো শিবিরের কাউকে ছাত্রলীগের কোনো পোস্ট নেওয়া অথবা ওই পোস্ট নেওয়ার ব্যাপার আমরা কখনো বলি না, এবং আমাদের কোনো দায়িত্বশীল জনশক্তি কখনো ছাত্রলীগের পোস্ট নেয় নাই। কিছু ক্ষেত্রে কিছু মানুষের ব্যাপারে অভিযোগ নিয়ে আসে, অভিযোগগুলো সত্য নয়। তো এটা আমাদের কাছে পরিষ্কার, এটা আমাদের এই ধরনের অভিযোগ তোলা মানে এটা আমাদের উপর নতুনভাবে জুলুম করা। এর পরের প্রশ্নে যাচ্ছি, এটা শেষের মধ্যে বাড়ির কাছে। এই প্রশ্নের পরে আমরা অডিয়েন্সের কাছে চলে যাবো। সেই প্রশ্নটি হচ্ছে, আপনারা এখন একটা ভালো পরিবেশ পেয়েছেন, ভালো ভালো আয়োজন হচ্ছে,
এই আয়োজন তো আগেও করছেন, বাট যখন আপনাদের উপর টর্চার শুরু হইলো 10-11-এর পর থেকে, আপনাদের পাশে ছাত্র জনতা আসে নাই, এক্স্যাক্টলি কেন? বা এখনো আবার যদি টর্চার শিকার হন কোনো কারণে, সেটাও কেন আসবে না? মানে এই 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 অবস্থানটা কেন? এটা কি শুধু এই প্রশ্ন কি শুধু শিবিরের জন্য? বাংলাদেশে যে তিনবার ফার্স্ট সাইকেল ইলেকশন হয়েছে, তখন মানুষ প্রতিহত করেনি কেন? কি জবাব দেবেন? আমাদের দেশের মানুষকে যে গুম, খুন এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করেছে, আমাদের দেশের মানুষরা রাস্তায় নামে নাই কেন? আমাদের দেশের ইন্টেলেকচুয়াল বেসিসকে নষ্ট করে দিয়ে প্রায় 12,00,000 কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে, এটা আমরা প্রতিহত করিনি কেন? এই অনেক কেন মিলেই তো 5ই আগস্ট। এই অনেক কেন মিলে এই উত্থান যে 5ই আগস্টের উত্থান, বাকি হঠাৎ করে হয়েছে? প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে বঞ্চনার শিকার। এই বঞ্চিত মানুষরা যখন একসাথে হয়েছে, তখন ইট বিকামস এ হিউজ প্রতিবাদ এগেইনস্ট ফ্যাসিজম। এই জন্য এই কেন উত্তরের মধ্যে শিবির হলো একটা পার্ট বলতে। অনেক যদি 10টা 20টা 50টা ফ্যাক্টরকে আইডেন্টিফাই করা যায়, তাহলে শিবির ওয়ান অফ দি ফ্যাক্টরস যে নাকি সিরিয়াস অপারেশনের শিকার হয়েছে। তো এই প্রশ্নের জবাব এর কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটি, আমি ওই দিন 15 সংশোধনীর মামলায় হাইকোর্টে শুনানির সময় একটা বান্ডেল প্রেজেন্টেশন দিয়েছিলাম, দিয়ে দেখিয়েছিলাম যে বাংলাদেশ বিগত 15 বছরে পৃথিবীর গুরুত্বপূর্ণ পিআর রিসার্চ আর্টিকেলে প্রায় সকল জায়গায় বাংলাদেশকে আইডেন্টিফাই করা হয়েছিল অথরিটারিয়ান অ্যান্ড ডিক্টেটোরিয়াল শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে। এই যে ধারণা, এই ধারণার পিছনে কি কাজ করেছে? এই ধারণার পিছনে কাজ করেছে টোটাল অপারেশন। আপনি কখনো চিন্তা করতে পারেন একটা দেশের কনস্টিটিউশনাল মেকানিজমে ঢোকানো হয়েছে এই জিনিস সংবিধান থেকে কোনোদিন আর পরিবর্তন করা যাবে না, রেফারেন্ডাম পর্যন্ত বাতিল করে দিয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম অল অন এ সাডেন বাংলাদেশের ইতিহাসে একমাত্র এক্সাম্পল যেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করার ক্ষেত্রে পার্লামেন্টে 5 মিনিটের জন্য আলোচনা হয়নি। তো বাংলাদেশের পার্লামেন্ট বিকামস এ ফার্সিক্যাল পার্লামেন্ট, judiciary became a farcical judiciary, university teachers became a political teachers। এবং আপনারা দেখেন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার নিজের ছাত্রকে শাহবাগ থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে, দেখছেন? তাহলে এই কেন কোনের মধ্যে শিবির আছে না ভাই? শিবির তো মানুষ, এটা তো মানুষের বাইরে কিছু চিন্তা করার স্কোপ নাই, দে আর অলসো হিউম্যান বিং। তার মানে আপনি বলছেন ফেসিবাদ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এবং শক্তিশালী উইংকে একসাথে ভিকটিম বানিয়েছে, যে কারণে কোনো গ্রুপের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার সুযোগটা পায় নাই, এমন কিছু কিনা? Yes, exactly. Look at election commission. What happened to the election commission? Election commission did what? Everybody knows nobody is going to election center, but election commission is declaring 40% vote cast হয়েছে। দেখেছেন? Everybody knows the anti-corruption commission has become an engine of suppression and oppression of opposite political parties. কিন্তু আপনি দেখেন, দুর্নীতি দমন কমিশনের ভিতরের দুর্নীতি যদি খুঁজেন, তাহলে আপনি 2 চোখে শুধু দুর্নীতি ছাড়া কিছু দেখতে পাবেন না। তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড না? এখানে ছাত্রদেরকে মারবে, একজন আরেকজনকে শাহবাগ থানায় তুলে দিবে। এখনো আপনারা তুলে দিবেন, আপনাদেরকে তুলে দিবে। এই যে এক এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট একেবারে। আমি গিয়েছিলাম এই 2 দিন আগে গ্রামে, আমি দেখে আসলাম একটা সিএনজি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডের লোগো সামলাতে পারতেছে না।
যাই হোক কি অদ্ভুত কাণ্ড কারখানা! এই রাষ্ট্র ব্যবস্থায় ছাত্র শিবিরের প্রতি যে আয়োজন করা হয়েছে, যেভাবে টর্চার করা হয়েছে, আমরা ভেবেই নিয়েছি যে এটা করা ছাড়া তাদের সামনে আর কোনো অপশন ছিল না। কারণ এরকে সামলাইতে না পারলে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় জনগণকে মেরে কেটে সামলানো ছাড়া অন্য কোনোভাবে সামলানো যায় না। এবং 5ই আগস্টে মেরে কেটেও সামলাইতে পারে নাই। দ্যাট ইজ বিকাম দ্য সলিউশন। তার মানে শিবির এখানে সে সময়টাতে না পারলেও টেকেল দিতে, কিন্তু 5 জুলাই থেকে 5 আগস্টের অভ্যুত্থানে সাদিক কায়েমের ভাষ্যমতে শিবির তার এক্সাক্ট রোলটা প্লে করার চেষ্টা করেছে এবং পেরেছেও বটে। এই জন্য শিবিরকে অবশ্যই ধন্যবাদ দিতে পারি। আমরা এখানে আরো 2-3টা প্রশ্ন আমি পরের পেজে সম্পূর্ণ প্রশ্ন হিসেবে নিশ্চয়ই আনবো, তার আগে অডিয়েন্সের কাছে চলে যাবো।